স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলে। দর্শক, আপনারা জানেন যে লেনদেনের সমাপ্তি হয়েছে এবং সেই লেনদেনের সমাপ্তিটাও কিন্তু আজকে নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়েই হয়েছে এবং টার্নওভার যদিও গত কার্যদিবসের তুলনায় কিছুটা কম লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে। আমি যদি একটু উল্লেখ করি যে গত কার্যদিবসে 837 কোটি টাকা লেনদেন হলেও সেখানে আজকে 800 কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে এবং সবগুলো সূচকের অবস্থান নেগেটিভ ছিল। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দরও হারিয়েছে এবং দিন শেষে আমরা একটু চলুন সূচকটা দেখে আসি কোন অবস্থানে রয়েছে ডিএসসির প্রধান সূচক। আমরা যদি সূচকের অবস্থানটা একটু দেখি, এবং যেটা বলছিলাম যে সূচকের অবস্থানটা আসলে নেগেটিভ ছিল, 41 পয়েন্টের মতো এই সূচকের অবস্থান নেগেটিভ ছিল। 5230 পয়েন্টের সূচকের অবস্থান ছিল দিন শেষে এবং সারাদিন জুড়ে দেখতে পাচ্ছেন যে 41 পয়েন্টের মতো কমেছে এবং যেটা বলছিলাম যে 5230 পয়েন্ট এই সূচকের অবস্থান রয়েছে অবস্থান করছে। আর দিন শেষে যদি একটু টার্নওভার বা দেখা যায় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দরই কিন্তু হারিয়েছে। দর হারানোর সংখ্যা দেখছেন 202টি এবং 136টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, সেখানে অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা 52টি এবং টার্নওভার যদি বলি যে সেটা কিন্তু 793 কোটি টাকা এবং গত কার্যদিবসের তুলনায় কিছুটা কম লেনদেনের মধ্য দিয়েই আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে। প্রায় 50 কোটি টাকা কম লেনদেনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির পরিচালক মোহাম্মদ সাজিদুল ইসলামের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আজকে আসলে একটা বিষয় নিয়ে শুরু করতেই হয়, এটা আমরা বলতেই পারি যে হরমুজ প্রণালী বৈশ্বিক শেয়ার বাজারের নিয়ন্ত্রক হয়ে যাচ্ছে কিনা। আমরা যখন দেখি যে হরমুজ প্রণালীটা হচ্ছে যখন খুলে দেয়া হয় তখন বৈশ্বিক শেয়ার বাজার চাঙা, সেই সাথে আমাদের শেয়ার বাজারও চাঙা, এবং যদি বন্ধ করে দেয়া হয় ঠিক উল্টো চিত্র দেখতে পাই আমরা। তাহলে আসলে এটা শেয়ার বাজারের নিয়ন্ত্রক হচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে খুব দুর্ভাগ্যজনকভাবে তো আমরা তো এটা দেখছি যে বিশ্বে একটা বড় ধরনের যুদ্ধ বেঁধে গেছে। তো এটার জন্য আসলে নিয়ন্ত্রক না হলেও এখানে একটা ভয় আতঙ্ক তো আছেই। এটার সাথে আসলে রিয়ালিটিও তো তাই। দেখেন আপনি, আমাদের এই যুদ্ধের কারণে আমাদের দেশের যে পরিস্থিতি দাঁড়িয়েছে বা আমাদের দেশে ফিউল ক্রাইসিস দাঁড়িয়েছে, যেটার উপরে আসলে দেশের ইকোনমি নির্ভর করে। তো আপনি যদি এই ক্রাইসিস চলতে থাকে বা এই যুদ্ধ যদি চলতে থাকে, তাহলে আমাদের যে কোম্পানিগুলো আছে, যেই আমাদের আমরা হয়তো শেয়ার নিয়ে কথাবার্তা বলি, কিন্তু তার তো ব্যাক এন্ডে কোম্পানিগুলো আছে, যে কোম্পানিগুলো বিজনেস করতে হবে, ব্যবসা করতে হবে, আমাদের সব কিছুই আছে। আমাদের এই যে আমরা কথা বলছি যে বিদ্যুৎ, আমরা এই বিদ্যুৎটাও তো আসলে ইম্পোর্টেড, মানে আমরা জ্বালানি ইম্পোর্ট করে নিয়ে আসি, ওটার ওই ইম্পোর্টকৃত জ্বালানি দিয়ে আমরা আমাদের বিদ্যুৎ উৎপাদন করি, কারণ বিদ্যুৎ উৎপাদন করতে হয় ডিজেল দিয়ে। আপনি দেখেন যে আমাদের দেশ, আমরা হয়তো সবসময় বলছি যে আমাদের দেশ পেট্রোল অকটেনে হয়তো প্রায় সাফিসিয়েন্ট, কিন্তু প্রকৃতপক্ষে সাফিসিয়েন্ট না। কেন? যে আমরা আমাদের ইস্টার্ন রিফাইনারি সেও কিন্তু ক্রুড অয়েল ইম্পোর্ট করে একটা পোর্শন অকটেন পেট্রোল সে প্রডিউস করে। তো যদি ক্রুড ইম্পোর্ট করতে না পারে, যদি আমরা অকটেন পেট্রোল না পাই বা আমাদের ইন্ডাস্ট্রিগুলো যদি না চলে, আমাদের যে সেচ ব্যবস্থা যেটি পুরোটাই প্রায় নির্ভরশীল ডিজেলের উপরে, এগুলো যদি না থাকে, আমাদের দেশে খাদ্য উৎপাদন বলেন বা মিল ইন্ডাস্ট্রির যে আমাদের উৎপাদন, এগুলো যদি ব্যাহত হয়, তাহলে আমাদের কোম্পানিগুলো বিজনেস করতে পারবে না ফিউচারে। তাহলে মানে প্রকৃতপক্ষে যেটা হবে, আমরা এটা সাফার করব। সেই সাফারিংস তো আসলে পুঁজিবাজারেও আসবে। তো পুঁজিবাজারের যে বিনিয়োগকারীরা, তারা তো একটু আগে থেকেই সতর্ক হন। এটা সব সময় কোনো ভালো খবরে পুঁজিবাজার রিয়্যাক্ট না করলেও যে কোনো খারাপ খবর আসলে পুঁজিবাজার রিয়্যাক্ট করে। সেই রিয়াকশন থেকে এটি হওয়াটাই খুব স্বাভাবিক একটা বিষয়, যে আমাদের বাজার এখন যে অ্যাক্ট করছে, যে যখন আমরা শুনছি যে হ্যাঁ যুদ্ধটা আপাতত বন্ধ, আমাদের বাজার পজিটিভ রিয়্যাক্ট করছে। যদি দেখি যে না আবার যুদ্ধ বেঁধে যাচ্ছে, আমাদের বাজার নেগেটিভ রিয়্যাক্ট করবে। এটি খুব স্বাভাবিক, যেটি সারা পৃথিবীতেও ঘটছে। তো আমরা তো আসলে পৃথিবীর বাইরে না, তাহলে তারপরেও একটা আমরা আসলে বিষয়, ওভার রিয়াকশনটাই অনেক সময় করি। জি, একটা বিষয় তাহলে হচ্ছে একটু জানতে চাচ্ছিলাম যে এই যে নির্ভরতা যদি বাড়তেই থাকে, সেক্ষেত্রে যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে তো পুঁজিবাজার একটা ঝুঁকিতে পড়বে। আর সেক্ষেত্রে আসলে অল্টারনেটিভ আসলে কি করা উচিত? না, মানে আসলে আমাদের কিছু করণীয় নাই, কারণ যুদ্ধ করছে অন্য দুটি তিনটি দেশ, সাফার করছে আসলে সারা বিশ্ব। সারা এই বিশ্ব। ক্ষেত্রে আমাদের আমাদের আসলে মানে ওয়েট অ্যান্ড সি ছাড়া কিছুই করণীয় নেই।
আমরা আমরা এটা নিয়ন্ত্রণও করতে পারবো না, বা আমাদের কথায় যুদ্ধ বন্ধ হবে না, বা আমাদের কথায় যুদ্ধ বাঁধবেও না। কিন্তু আমরা সাফার করব। আমাদের শুধু আমরা না, বাংলাদেশ না, সারা বিশ্ব সাফার করছে। এই ক্ষেত্রে আমাদের মতো ক্ষুদ্র দেশ, ক্ষুদ্র ইকোনমি, আমাদের আসলে কোনো কিছুই করণীয় নাই। আমরা শুধু চেয়ে চেয়ে দেখব, ওনারা যা করেন, যা হয় আমাদেরকে মেনে নিতে হবে। এর বাইরে আসলে প্রকৃতপক্ষে কোনো কিছুই নেই। আসবো একটু অন্য প্রসঙ্গে, ডিভিডেন্ড মৌসুম সামনে, কেমন প্রত্যাশা করছেন? না, ডিভিডেন্ডের জন্য তো আমরা আসলে সবসময় বিনিয়োগকারীরা এটি আশা করেন যে ডিসেম্বর ক্লোজিং যে কোম্পানিগুলো আছে, ব্যাংক বা লিজিং, তারপরে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, এটির ভিত্তিতে আমাদের তো আশা ছিল যে ভালো ভালো ডিভিডেন্ড আসবে। আমরা দুই একটি ব্যাংকের ডিভিডেন্ড দেখেছি, এগুলো ভালো, আমরা আশা করছি ভালো। কিন্তু অন্যান্য যে কোম্পানিগুলো আছে বা অন্যান্য যে ব্যাংকগুলো, লিজিংগুলো আছে বা মাল্টিন্যাশনালগুলো আছে, তারা আসলে কি ডিভিডেন্ড দেয় এটা মানে না দেখা পর্যন্ত আসলে বলা মুশকিল। তবে আমরা আহ, যেটা নিয়ে আশাবাদী, আশাবাদী হলো যে আমাদের কোম্পানিগুলো পৃথিবীতে যেই অবস্থা হয়েছে তার সাথে কিন্তু খুব বেশি যে খারাপ করেছে তা না, আমরা ভালোই করেছি। আমি দুটি কোম্পানির কথা যদি বলি, একটি প্রাইম ব্যাংক এবং সিটি ব্যাংক, ওরা যা ডিভিডেন্ড দিয়েছে সেটা তো সন্তোষজনক ডিভিডেন্ড আমি মনে করি আমার দৃষ্টিতে। 100%, জি। আর এখন যেই ডিভিডেন্ডগুলো বাকি আছে তারা আসলে কতটা দিতে পারছে এটা না দেখা পর্যন্ত তো বলা মুশকিল। তো আমাদের যে কোয়ার্টার যে রিপোর্টগুলো আছে, আমাদের কোয়ার্টার রিপোর্টগুলো অলরেডি পাবলিশড। ব্যাংকিং সেটার সেক্টরে ভিত্তিতে কিন্তু আমাদের শুধুমাত্র প্রফিটটাও কিন্তু বেশ ভালো আছে, তো সেক্ষেত্রে ডিভিডেন্ডটা একটা ভালো প্রত্যাশা করাই যায়। আমি আপনার কথাটা বুঝতে পারিনি। ব্যাংকিং সেক্টরের ডিভিডেন্ডটা প্রফিট কিন্তু ভালোই আছে, এরা না, ভালো আমরা তো প্রফিট বললাম গেইন যে আমি করেছে। আমি দুটি কোম্পানির নাম বললাম যে ওরা ভালো করেছে, কিন্তু অন্যান্য অন্যান্য যে ব্যাংকগুলো বা যারা আসছে তারা আসলে কতটা ভালো করতে পারবে, এখন এগুলো তো অনেক কিছু নির্ভর করে। শুধুমাত্র আমাদের কোম্পানির যে ম্যানেজমেন্ট তাদের উপরও না, এখানে নিয়ন্ত্রক সংস্থাগুলোরও অনেক ধরনের প্রেশার থাকে, তাদেরও অনেক ইচ্ছার প্রতিফলন আসলে করতে হয়। আমরা বিনিয়োগকারীরা সবসময় ক্ষতিগ্রস্ত হই। এইটাই যদি আমাদের নিয়ন্ত্রকগুলো যদি মাথায় রাখেন যে আমাদের বিনিয়োগকারীরাও এখানে আছেন, তারাও ক্ষতিগ্রস্ত হন আমাদের একটা সিদ্ধান্তে। শুধুমাত্র যারা কোম্পানির ম্যানেজমেন্ট তাদেরকে শিক্ষা দিতে গিয়ে আমাদের বিনিয়োগকারীরা যেন ক্ষতিগ্রস্ত না হন, এটি যেন তারা দেখেন। আমি বিনীতভাবে আমাদের কোম্পানির যে ম্যানেজমেন্ট আছেন তাদেরকে বলবো যে তারা এটি যেন লক্ষ্য রাখেন। আর নিয়ন্ত্রক সংস্থাগুলো যারা আছেন, স্পেশালি বাংলাদেশ ব্যাংক, তারা যদি একটু চিন্তা করেন যে এখানে অনেক বিনিয়োগকারী, হাজার হাজার লক্ষ লক্ষ বিনিয়োগকারীর ভাগ্য নির্ধারিত, কারণ তাদের আসলে কোনো কিছু করণীয় নাই। তারা এই কোম্পানিগুলোতে ম্যানেজমেন্টেও থাকে না, কিন্তু সাফার করার সময় তারা সাফার করে। কিন্তু এই অনেক সাফারিংসটা যেন না হয়, বিনিয়োগকারীর দিকে যেন লক্ষ্য রাখা হয়, এটি হলো আমাদের আশা। এবং কিন্তু আমরা আশা করি অনেক তারা সময় সরকার দেখা যায়, বা নিয়ন্ত্রণ সংস্থাগুলো এটি দেখবেন। জি, অনেক সময় দেখা যায় কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা এই ডিভিডেন্ড মৌসুমে তারা একটু বাজারমুখী হয়, এই ডিভিডেন্ডের প্রত্যাশাই কিন্তু বাজারমুখী হয়, কিন্তু আমরা এটাও দেখতে পাই যে ডিভিডেন্ড ডিক্লারেশনের পরে সেটা একটা ঝুঁকির মধ্যে পড়ে। আমি যদি একটু বলি যে অনেক কোম্পানি আছে খুব ভালো ডিভিডেন্ড দিচ্ছে, কিন্তু তারপরে দাম পড়ে যাচ্ছে, এটার পেছনে কি কারণ হতে পারে? সরি, আমি আপনার মানে অনেক একটু সময় ইকো আমরা হচ্ছে, দেখতে আমি পাই, কথাটা বুঝতে পারছি না। জি, আমরা অনেক সময় এটাও দেখতে পাই যে অনেক কোম্পানি খুব ভালো ডিভিডেন্ড দিচ্ছে। আমি যদি একটু নাম মেনশন করি, আপনি কিছুক্ষণ আগেই সিটি ব্যাংকের নাম মেনশন করেছিলেন যে ভালো একটা ডিভিডেন্ড দিয়েছে 15-15। তো সেক্ষেত্রে ডিভিডেন্ড দেওয়ার পরে অনেক কোম্পানি আমরা দেখতে পাই দামটা পড়ে যায়, এর পেছনে কি কারণ আসলে? না না না, আসলে দামটা পড়ে যায় বেসিক্যালি। তো যেটা হয় যে বিনিয়োগকারীরা যখন একটা কোম্পানির ডিভিডেন্ড তারা যখন গ্রহণ করার পরে নর্মালি এইটাকে অ্যাডজাস্টমেন্ট একটা হয়। ওকে। ধরেন এখানে যদি 100টার বিপরীতে 15টা যখন বোনাস শেয়ার ইস্যু করা হয়, তখন বাজার মূল্যের সাথে এই 115টি কোম্পানি দ্বারা ডিভাইড করা হয়, যেটি আসলে চিত্র। তো এটিকে আসলে দাম কমা না, এটিকে দাম অ্যাডজাস্টমেন্ট বলি আমরা। ওকে। এই অ্যাডজাস্টমেন্টের কারণে দাম কমতে পারে, আবার অনেক ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টের কারণে দাম কিন্তু বৃদ্ধিও পায়। সবসময় যে দাম কমে বিষয়টা তা না, এটি কোম্পানিগুলো কি ডিভিডেন্ড দিল তার উপরে ভিত্তি করে এই অ্যাডজাস্টমেন্টটা হয়। যদি বোনাস শেয়ার ডিক্লেয়ার করা হয় তাহলে আসলে অ্যাডজাস্টমেন্ট একটু বেশি হয়। আর যদি বোনাস শেয়ার ডিক্লেয়ার না করা হয় বা স্টকের বাইরে যদি ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হয়, আপনি দেখবেন যে এই কোম্পানিগুলোতে আসলে ওই ধরনের কোনো অ্যাডজাস্টমেন্ট, প্রাইস অ্যাডজাস্টমেন্ট হয় না। আচ্ছা, সেক্ষেত্রে আসলে সাধারণ বিনিয়োগকারীরা যদি কোনো ঝুঁকির মধ্যে, ঝুঁকির কোনো বিষয় থাকে না নিশ্চয়ই। আচ্ছা, আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম যে সামনে বাজেট, আসলে বাজেটে এই পুঁজিবাজারের জন্য কেমন ক্যারিকুলাম বা কি ধরনের পরিকল্পনা থাকা উচিত? আসলে এটি তো মানে খুব অনেক ইলাবোরেট একটি প্রশ্ন যে আমাদের বাজেটে পুঁজিবাজারের জন্য কি চাও। আসলে বাজেটে প্রকৃতপক্ষে পুঁজিবাজারের জন্য খুব বেশি চাওয়া নাই। আমরা আমরা আমাদের কোম্পানিগুলোর জন্য চাই
জি। আমরা যেটি চাই যে আসলে এমন একটি বাজেট হোক, বাজার বান্ধব বাজেট, যেটি যেই বাজেটে যদি এমন কোনো দিক নির্দেশনা থাকে, এটিতে যদি ভালো কোম্পানিগুলো পুঁজিবাজারে আসার জন্য উদ্বুদ্ধ হয়, আসলে ওটি আমাদের চাওয়া। সেই চাওয়াটা হতে পারে এমন যে ভালো একটি কোম্পানি যদি পুঁজিবাজারে লিস্টেড হয়, ও তাকে যদি একটু ট্যাক্স বেনিফিট দীর্ঘদিনের দেওয়া হয়, প্রত্যাশা যেটা। এই ধরনের জিনিসগুলো আমরা চাই। প্রকৃতপক্ষে আমরা আসলে বাজারের জন্য, আমাদের নিজেদের জন্য কোনো কিছু আসলে খুব বেশি চাওয়ার নাই। আহ, সরকারেরও তো চলতে হবে। জি। আমরা সবাই যদি খালি বলি যে আমাকে দেন আমাকে দেন, বা সরকার কিভাবে চলবে? একটি সরকারকে চলার জন্য যেই ধরনের ট্যাক্স পলিসি থাকা দরকার ওই ট্যাক্স পলিসি থাকুক। তবে আমরা একটি চাই যে আমাদের বিনিয়োগকারীরা, বাজারে বিনিয়োগকারীরা যখন বিনিয়োগ করেন, তারা 2 বার 3 বার ডিভিডেন্ড দেন, যেটি আমরা ডাবল ট্যাক্সেশন বা ট্রিপল ট্যাক্সেশন বলি। ডিভিডেন্ডের উপরে ট্যাক্স দেন, এক কোম্পানি যখন এখানে তারা শেয়ার কেনাবেচা করেন তখন একবার ট্যাক্স দেন, তার ডিভিডেন্ডের উপরে ট্যাক্স। তো একজন বিনিয়োগকারী বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্রে মানে এতবার ট্যাক্স দেন, এই ট্যাক্সটা আসলে দিন শেষে তার জন্য অ্যাডজাস্টমেন্টও হয় না, যেটাকে আমরা ফাইনাল ট্যাক্সেশন বলি, এটাও হয় না। বা উনি যদি বেশি ট্যাক্স দিয়ে থাকেন, তার যে নির্ধারিত ট্যাক্স সেটি যে মানে আবার যে উনি ফেরত পাবেন ট্যাক্সটা, এটিও যেহেতু বাংলাদেশে নাই। আসলে আমরা চাই যে আমাদের বিনিয়োগকারীরা যেন, আমরা বিনিয়োগকারীরা কিন্তু ট্যাক্স দিতে চান, তারা যদি প্রফিট করেন তারা ট্যাক্স দেবেন। কেউ কখনো বলে না যে আমরা ট্যাক্স দিতে চাই না, কিন্তু বাজার এত ডাবল ভালনারেবল এবং ট্যাক্সেশন এত নিয়ে একটা ইয়ে থাকে। থাকে যে আমরা বিনিয়োগকারীরা আসলে ট্যাক্স খালি দিয়েই যাচ্ছি, ট্যাক্স দিয়ে যাচ্ছি। সরকারের তরফ থেকে তো বিনিয়োগকারীর জন্য আসলে খুব ভালো কোনো মানে পেব্যাক নাই। এই জন্য আমরা চাই যে আমাদের কোম্পানিগুলোর জন্য, মানে যে কোম্পানিগুলো বাজারে আসবে, এই কোম্পানিগুলোর উদ্দেশ্যে যদি তাদের একটা ট্যাক্স পলিসি থাকে, যে এই ধরনের ট্যাক্স পলিসি যে বাজারে আসার জন্য, পুঁজিবাজারে লিস্টেড হওয়ার জন্য যদি তাদের কোনো রাস্তা তৈরি করা যায়, ওই ধরনের ট্যাক্স পলিসি হলেই চলবে। তো এটি আসলে অনেক অনেক বড় ব্যাপার যে আমরা কি চাই, কারণ সরকারেরও চলতে হবে, আবার আমাদের যে প্রাইভেট সেক্টর আছে তাকেও বাঁচতে হবে। সব কিছু মিলিয়ে একটি পুঁজিবাজার বান্ধব যদি ট্যাক্স হয়, সেটি আমাদের জন্য ভালো। জি, সেই একই প্রত্যাশা থাকছে আমাদেরও, যেটা বাজেটে হচ্ছে পুঁজিবাজারের জন্য ভালো কিছুই হোক। ধন্যবাদ আপনাকে আজকে আশা আমাদের করি সঙ্গে ভালো যুক্ত কিছু হবার হবে। জন্য। জি। আপনাকে অশেষ ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির পরিচালক মোহাম্মদ সাজেদুল ইসলামের সঙ্গে। এবার নিচ্ছে একটা বিরতি। বিরতির পর দেশ বিদেশের অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা খবর নিয়ে আসছেন মার্জিয়া প্রেয়সী। সঙ্গেই থাকুন।